নমস্কার শ্রোতা বন্ধুরা, মাঝ রাতের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা ঠাকুর মশাইয়ের মুখ থেকে তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনীর কথা শুনবেন না, বরং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি এবার এক ভয়ানক পিশাচের মুখোমুখি হতে চলেছেন। আর এই ঘটনার সাক্ষী হবে বিভূতি এবং কিশোরীও। মধুপুর গ্রামে হঠাৎ করে এক পিশাচের আগমন ঘটে। মধুপুর গ্রামের চন্দ্রনাথ বাবু ঠাকুর মশাইয়ের কাছে এসে অনুরোধ জানালেন তাকে সেই গ্রামে যাবার জন্য। তারানাথ তান্ত্রিক কীভাবে রক্ষা করবেন মধুপুর গ্রামবাসীদের সাংঘাতিক এই পিশাচের হাত থেকে, জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের এই বিশেষ নিবেদন। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন মধুপুরের তালপিশাচ। আশা করি এই গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের এই বিশেষ নিবেদন। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও মধুপুরের তালপিশাচ। আমি আর কিশোরী যখন মঠ লেনে এসে পৌঁছালাম তখন বৃষ্টি কিছুটা ধরে এসেছে। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম এত সময় ধরে যে জমাট বাঁধা কুচকুচে কালো আষাঢ়ের ঘন মেঘ সমগ্র গগনবক্ষে ছেয়ে রয়েছিল তা ধীরে ধীরে পরিষ্কার হতে আরম্ভ করেছে। আকাশের মধ্যে একটু একটু করে ফুটে উঠছে জলছবির মতন গোধূলি বেলার মলিন আলো। আজ রবিবার, ছুটির দিন। সারাদিন আমরা বাড়িতেই রয়েছি গৃহবন্দী হয়ে। বৃষ্টির মাত্রা এতটাই বেশি ছিল যে ঘর থেকে এক পাও বেরোতে পারিনি। তারপর দুপুরের দিকে বৃষ্টির মাত্রা কিছুটা কমে এলে কিশোরী আমার বাসায় এসে উপস্থিত হলো। তার বক্তব্য এই যে এবার একটিবার ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত, তা না হলে আজকের এমন ছুটির দিন এমনি এমনি ঘরে বসে কেটে যাবে। কিশোরীর কথা শুনে আকাশের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টি একটু একটু করে কমতে শুরু করেছে। তাই আমি আর কিশোরী দুই বন্ধু মিলে দুখানি ছাতা মাথায় দিয়ে জল জমা রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম। আসার পথে ঠাকুর মশাইয়ের জন্য এক প্যাকেট 5 সিগারেট কেনার বড় ইচ্ছা ছিল, কিন্তু এমন প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে একটিও দোকান খোলা না থাকায় আমরা সিগারেট কিনতে পারলাম না। মঠ লেনে এসে উপস্থিত হওয়া মাত্রই দেখলাম বৃষ্টি একেবারে থেমে গেল। তবে ঠাকুর মশাইয়ের গৃহের সামনে আসতেই আমাদের নজরে পড়ল ঠাকুর মশাইয়ের বাড়ির সদর দরজাটি আজ হাট করে খোলা রয়েছে, যেটা সচরাচর এরকমভাবে খোলা অবস্থায় থাকে না। আমি এবং কিশোরী একে অপরের প্রতি চোখ চাওয়াচাওয়ি করে সদরের চৌকাঠ পেরিয়ে ঢুকে এলাম ঠাকুর মশাইয়ের বাড়ির অভ্যন্তরে। ভেতরে আসতেই দেখলাম ঠাকুর মশাই আজ অত্যন্ত ব্যস্ত রয়েছেন। দাওয়ার উপর চৌকির মধ্যে বসে তিনি বেশ কিছু মানুষের সাথে কি যেন এক বিষয়ে গুরুতর আলোচনা করছেন। মানুষগুলিকে আমাদের অপরিচিত লাগলো। এর পূর্বে কখনো কোথাও তাদের দেখেছি বলে মনে হলো না। আমরা খানিকটা অপ্রস্তুতের মধ্যেই পড়লাম। চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে ঢুকে আসুন। এইরকম ভাবে থম মেরে দাঁড়িয়ে পড়লেন কেন? চারির দিকে তাকিয়ে কিশোরী বেশ চাপা গলায় প্রশ্ন করল, চারিমা, এনারা কারা? এর আগে কখনো তোমাদের বাড়িতে দেখেছি বলে তো মনে পড়ছে না। কিশোরীর প্রশ্নের জবাবে চারি ততোধিক নিচু গলায় উত্তরে বলল, সঠিকভাবে আমিও বিশেষ কিছু জানি না কাকাবাবু, তবে আমার মনে হয় এনারা কোনো সমস্যায় পড়েই বাবার কাছে এসেছেন। আপনারা যান, দাওয়ায় গিয়ে বসুন। চারির কথা শুনে আমি এবং কিশোরী উঠে এলাম দাওয়ার ওপর। সেখানে দাঁড়িয়ে উভয় পক্ষের কথাবার্তা শুনতে লাগলাম বেশ মনোযোগ সহকারে। ঠাকুর মশাইয়ের সম্মুখভাগে বসে থাকা বৃদ্ধ মানুষটি 2 হাত জড়ো করে মিনতি সুরে বললেন, চক্রবর্তী মশাই, বড়
বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি আপনি দয়া করে আমাদের গ্রাম মধুপুরকে রক্ষা করুন। তা না হলে সেখানে যে আর থাকা যাচ্ছে না। প্রতিদিন রাতের অন্ধকার নামলে কোনো না কোনো নিরীহ মানুষ সেই ভয়ানক তাল পিশাচের শিকারে পরিণত হচ্ছে। আজ প্রায় 7 দিন হলো এই ঘটনা শুরু হয়েছে, আর মাত্র এই 1 সপ্তাহের মধ্যেই প্রায় প্রায় 15 জন মানুষ মারা গিয়েছেন। তার মধ্যে তো বেশিরভাগ মানুষই আমাদের গ্রামের, এবং অল্প কিছু সংখ্যক অন্যত্র পার্শ্ববর্তী স্থানের। বৃদ্ধের কথা শুনে ঠাকুরমশাই এবার বললেন, কি বলছেন চন্দ্রনাথ বাবু? এ যে বড় সাংঘাতিক ঘটনা। মাত্র 1 সপ্তাহের মধ্যে এতগুলি মানুষের প্রাণ চলে গিয়েছে। আজ্ঞে হ্যাঁ চক্রবর্তী মশাই, সাংঘাতিক বলে সাংঘাতিক। তাহলে আর বলছি কি, আমাদের ওখানকার প্রত্যেক স্থানীয় মানুষের একেবারে যাকে বলে শিয়ারের সমান উপস্থিত হয়েছে। সাধারণ মানুষের মুখে আপনার বহু প্রশংসা সুখ্যাতি শুনে এসেছি এতদিন ধরে। সেই জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি এমন চরম বিপদের সম্মুখীন হয়ে। আমাদের মনে হয়েছে এই আসন্ন সংকট থেকে কেবলমাত্র আপনি পারবেন আমাদের উদ্ধার করতে। সবই তো বুঝতে পারছি চন্দ্রনাথ বাবু, কিন্তু আমি যে এখন আর এই সমস্ত কাজ করি না। যা করেছি তা আজ থেকে বহু বহু বছর আগে। সেই সব অতীতের কথা, বর্তমানের নয়। তখন আমার অনেক শক্তি, অলৌকিক ক্ষমতা ছিল, কিন্তু এখন সেই সবের আর কোনো কিছুই তেমনভাবে নেই। দয়া করে আপনি এইভাবে কথা বলবেন না চক্রবর্তী মশাই। মুখে অনেক আশা নিয়ে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অত দূরের পথ পেরিয়ে আপনার কাছে ছুটে এসেছি কেবলমাত্র একটু সাহায্যের আশায়। আমি আপনার পায়ে ধরছি, আপনি চেষ্টা করলে সব কিছু করতে পারবেন। আপনি যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমাদের গ্রাম একেবারে উজাড় হয়ে যাবে। দয়া করে আমাদের আপনি রক্ষা করুন চক্রবর্তী মশাই, রক্ষা করুন। ছি ছি চন্দ্রনাথ বাবু, আপনি দয়া করে আমার পা স্পর্শ করবেন না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাদের গ্রামে যাব। সবটা নিজের চোখে প্রত্যক্ষ করব এবং যথাসাধ্য চেষ্টা করব আপনাদের যাবতীয় বিপদ থেকে উদ্ধার করতে। তবে তার আগে আমাকে সমস্ত ঘটনাটা ভালো করে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আপনি আগাগোড়া সবটা খোলসা করে বলুন তো আমাকে। ঠাকুরমশাইয়ের এই কথায় সম্মুখভাগে বসে থাকা সেই বৃদ্ধ তথা চন্দ্রনাথ বাবু এবার 2 চোখ বন্ধ করে একটা শুকনো ঢোক গিললেন। তার চোখের ভাব এবং মুখমণ্ডলের অভিব্যক্তি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি ভীষণ রকমের ভীত এবং আতঙ্কগ্রস্ত। তবুও বেশ কিছুটা সময় পর নিজেকে সম্পূর্ণরূপে সামলে নিয়ে তিনি এবার বলতে আরম্ভ করলেন তাদের গ্রাম মধুপুরে আসলে কি ঘটেছে। এই ঘটনা আজ থেকে প্রায় 3 শতক আগের। রাত্রি তখন বেশ গভীর। হঠাৎ করে আমাদের সকলের ঘুম ভেঙে গেল। একটা ভয়াবহ বিজাতীয় শব্দ কানে আসতেই থতমত খেয়ে উঠে বসলাম বিছানার উপরে। আপনাকে সঠিকভাবে ঠিক বলে বোঝাতে পারবো না চক্রবর্তী মশাই। সেই শব্দ আসলে ঠিক কিরকম ছিল।
পৃথিবীর কোনো রক্তে মাংস গড়া জীবজন্তু কিংবা কিংবা মানুষের মুখ দিয়ে ওইরূপ হিংস্র রক্ত জল করা শব্দ নির্গত হতে পারে না কখনোই। সে শব্দ যেন নরক লোকের কোনো কোনো ভয়ানক পিশাচের। 100টা হাতি কিংবা বাঘ একসঙ্গে গর্জন করলেও বোধহয় ওরকম বিভৎস আকার নিতে পারবে না। শব্দটা একভাবে হচ্ছিল না, খানিকটা থেমে থেমে কিছুটা সময়ের ব্যবধানে হচ্ছিল। ভীষণ ভয়ে কোনো কিছু সঠিকভাবে বুঝতে না পেরে ঘরের বাইরে বের হতেই দেখলাম বাইরে তীব্র বেগে ঝোড়ো বাতাস বইতে আরম্ভ করেছে। দেখতে পারছেন গ্রামের পরিবেশ, তার উপর আবার ওরকম গভীর রাগ। তাই তাই চারপাশ একেবারে নীরবতায় পরিপূর্ণ হয়েছিল। আর সে কারণে শব্দ গতিবিধি সঠিকভাবে বুঝতে পারলাম ভীষণ ঝড়ের তাণ্ডবের মধ্যেও। আমাদের মধুপুর গ্রামের ঢোকার প্রধান রাস্তার দিক থেকেই সেই সেই বিজাতীয় ভয়ানক বুক কাঁপানো শব্দটা আসছিল। আমাদের মনে হলো আজ যেন কোনো একটা নরকের দ্বার খুলে গিয়েছে, আর সেই দ্বারের মধ্যে থেকেই কোনো এক পিশাচ বুঝে উঠে এসেছে এই পৃথিবীর বুকে। সেদিন রাতে আমাদের মধুপুর গ্রামের প্রত্যেক মানুষই ওই ভয়ানক আওয়াজ শুনেছিল নিজেদের কানে। কিন্তু সকলে যে যার ঘরের অভ্যন্তরে চুপটি করে বসেছিল। বাড়ির বাইরে এক পাও রাখেনি কোনো মানুষ, কারণ সবার মনে হয়েছিল ঘরের বাইরে পেরোলেই মৃত্যু অবধারিত। পরের দিন সকালে গোটা গ্রাম একেবারে পূর্বের মতো স্বাভাবিক দেখে ওই চিৎকারটাকে শেষ রাতের বেলায় দেখা দুঃস্বপ্নের মতো মনে হলো। বুকের ভেতরে যে দুর্দমনীয় ভয়, মস্তিষ্ক জুড়ে যে সকল নানান ধরনের চিন্তা ভাবনার জন্ম হয়েছিল, সে সমস্ত কিছুই কেটে গেল। কিন্তু তখনও কি আর জানতাম যে আসলে ঠিক কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। সেদিন সন্ধ্যার অন্ধকার নামার পর স্বয়ং আমি নিজে মুখোমুখি হলাম সেই প্রাণঘাতী বিপদের। ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন চন্দ্রনাথ বাবুর দিকে। ঠাকুর মশাই নিখুঁতভাবে বেশ মনোযোগ সহকারে তার বলা সমস্ত ঘটনার কথা শুনছেন। চন্দ্রনাথ বাবু কথা থামিয়ে কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিলেন। তার পাশে রাখা ঘটির অনেকটা পরিমাণ জল ঢক ঢক করে খেয়ে কম্পমান হাতের তালু দ্বারা চোয়াল মুছে ফেললেন। বাইরের আকাশে গোধূলির সমস্ত আলো মুছে গিয়ে অপরাহ্নের অবসান ঘটিয়ে নেমে এসেছে ধূসর কালো অন্ধকার। আকাশের বুকে আবার পুনরায় একটু একটু করে জমতে শুরু করেছে মেঘরাশি। মধুপুর গ্রামে সেই বৃদ্ধ চন্দ্রনাথ বাবু পুনরায় নিজে থেকে বলতে আরম্ভ করলেন। সেদিন আমরা বেশ কয়েকজন মিলে এক বিশেষ কাজে গ্রামের বাইরে গিয়েছিলাম। সেই প্রয়োজনীয় কাজ মিটিয়ে গ্রামে ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে রাতটি গভীর হয়ে এলো। গ্রামের প্রধান রাস্তা ধরে আমরা হেঁটে আসছিলাম, কিন্তু তালতলায় আসতেই একেবারে থমকে দাঁড়ালাম।
আমাদের গ্রামে ঢোকার প্রধান প্রবেশদ্বারের নিকটে একটি বিশাল বড় দিঘি রয়েছে। সেই দিঘিকে কেন্দ্র করে একাধিক তাল গাছ আছে, তাই ওই বিশেষ জায়গাটিকে তালতলা বলা হয়। সেই তালতলাতে আসতেই আমাদের প্রত্যেকের নাকে এসে ঠেকল একটা অতীব বিশ্রী পচা গন্ধ। সেই গন্ধের জেরে আমাদের বমি করে দিতে ইচ্ছা করলো। একসাথে অনেকগুলি শবদেহ একত্রিত করে রাখা হলে ঠিক ঠিক যেরকম উৎকট বিশ্রী তীব্র গন্ধের উৎপত্তি হতে পারে, এই গন্ধ ছিল ঠিক সেই রকম। তলপেট গুলিয়ে একেবারে বমি উঠে আসার জোগাড় হলো। আকাশের দিকে তাকিয়ে দেখলাম গোল পূর্ণিমার চাঁদ উঠেছে। ঝকঝকে কাঁসার থালার মতন বৃহৎ আকারের কোল চাঁদের চাঁদনি আলোয় দিক যেন একেবারে উদ্ভাসিত হয়ে যাচ্ছে। এতটুকু বাতাস বইছিল না পরিবেশের মধ্যে, অথচ হঠাৎই মর্মর শব্দ করে তাল গাছের মাথার মধ্যে থেকে কিসের যেন একটা আওয়াজ হলো। তাল গাছের মাথাটা কেমন যেন তুলে উঠল বিনা বাতাসে। আমাদের মনে হলো তাল গাছের মাথায় থাকা পাতার আড়ালে কেউ যেন ঘাপটি মেরে হয়তো চুপটি করে বসে রয়েছে। আমাদের প্রত্যেকের নজর আটকে গিয়েছিল ওই তাল গাছের মাথায়। চাঁদের রূপলি সাদা আলো তীর্যকভাবে নেমে এসেছিল সমগ্র ধরিত্রীর ওপর, আর সেই আলোতেই আমরা পরিষ্কার চাঁদ দেখলাম। তাতে আমাদের বুকের সবটুকু রক্ত এক নিমিষের মধ্যে ছলকে উঠল। পায়ের তলার মাটি ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল থরথর করে। মাথাটা কেমন যেন ঘুরে গেল নিমিষে। আর সে দাঁড়াবে কোন কনে ঠান্ডা বরফ গলা জলের মতন একটা রক্তের তীব্র শীতল স্রোত নেমে গেল নিচের দিকে। এত দূর বলে চন্দ্রনাথ বাবু আবার থামলেন। তার বিস্ফারিত দুই চোখের দিকে তাকিয়ে মনে হলো তিনি যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই ভয়ানক রাতের দৃশ্যপট। ঠাকুরমশাইয়ের কথায় তার সম্বিত ফিরে এলো। কি হলো চন্দ্রনাথ বাবু, আপনি থেমে গেলেন কেন? বলুন, তাল গাছের মাথার পানে তাকিয়ে আপনি কি এমন ভয়ানক হাড় হিম করা দৃশ্য দেখলেন যার কারণে আপনার ওই অবস্থা হলো? হ্যাঁ, বলছি চক্রবর্তী মশাই। তাল গাছের মাথার দিকে তাকাতেই আমাদের মনে হলো বুকের হৃৎপিণ্ডে যেন এক লাফে গলার কাছে উঠে আসবে। কারণ আমরা সেখানে প্রতিটা মানুষ আধারে দাঁড়িয়ে যা দেখলাম তা বিশ্বাস করা মোটেও খুব একটা সহজ কাজ ছিল না। সেরকম দৃশ্য কল্পনা করা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। অবাক চোখে তাকিয়ে দেখলাম তাল গাছের মাথার মধ্যে বসে আছে একটা কুচকুচে কালো অবয়ব। হয়তো নিচ থেকে দাঁড়িয়েও স্পষ্টভাবে দেখলাম খানিকটা বানরের মতন ভঙ্গিমায় বসে রয়েছে সেই ছায়ামূর্তি। তবে তার চোখ দুটো সাংঘাতিক রকমের টকটকে লাল ছিল। মানুষের গায়ের রক্ত ঠিক যেরকম লাল হয় হুবহু সেই রকম রক্তবর্ণ জ্বলন্ত চোখ নিয়ে সেই ছায়ামূর্তি তাকিয়ে রয়েছে অপলক ভাবে।
সে যেন ওপর থেকে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। তাল গাছের কালচে সবুজ পাতার ফাঁক গলে ঢুকে আসা আলো আলপনার মতন সেই সেই কালো ছায়ামূর্তির গায়ে বিচিত্রভাবে আঁকে বুকি কেটেছে। আমরা রাস্তার মধ্যে উপস্থিত কয়েকজন মানুষ থরথর করে কাঁপতে লাগলাম, নিদারুণ অসহায় অবস্থায় সেই ছায়ামূর্তিকে রেখে। কারণ ততক্ষণে আমরা বুঝে গিয়েছি আর যাই হোক না কেন মোটেও আমাদের দেখা কোনো সাধারণ পশু কিংবা অন্য কোনো প্রাণী নয়। সে এবার যেটা করলো তাতে আমাদের জ্ঞান হারিয়ে ওখানেই মাটির মধ্যে লুটিয়ে পড়ার কথা। সে কালো কুচকুচে ছায়ামূর্তি আমাদের দিকে তাকিয়ে দাঁত কিছু উঠল, তারপর ওর চাঁদের দিকে মুখ করে এক বিকট রকমের চিৎকার করলো। হ্যাঁ চক্রবর্তী মশাই, সেই চিৎকার যা আমরা সমস্ত গ্রামের মানুষ শুনেছিলাম তার আগের রাতে। কোনো সাধারণ পশুর আওয়াজ হতেই পারে না। এরূপ চিৎকার করা একমাত্র সম্ভব কোনো নরকের পিশাচের পক্ষে। আমরা বুঝতে পারলাম আমাদের গ্রামের ওই তালতলায় এক সাংঘাতিক পিশাচের আগমন ঘটেছে। কিন্তু সেই পিশাচ যে আসলে কোথা থেকে এলো, কেন এলো, কিভাবে বা তার আগমন ঘটল তা কিছুতে বুঝে উঠতে পারছিলাম না। পিশাচ 4 হাত পায়ে ভর করে তাল গাছের গুড়ি বয়ে হঠাৎ করে নেমে আসতে লাগলো সরসর করে। আর এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকা উচিত কাজ হবে না বুঝে আমরা সবাই পলায়ন করলাম। সেদিন রাতে একেবারে হিতাহিত জ্ঞান শূন্যের মতো দৌড়ে বাড়ি এসেছিলাম। কিভাবে যে আমরা বাড়ি পৌঁছেছিলাম তা শুধু আমরাই জানি চক্রবর্তী মশাই। এরপর থেকে এতগুলো মানুষ মারা গিয়েছে ওই তালতলায় ওই পিশাচের কবলে পড়ে। চক্রবর্তী মশাই, বর্তমানে কেবলমাত্র আপনি আমাদের অন্তিম ভরসা। আমাদের গ্রামের মানুষেরা সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে বাড়ির বাইরে পা রাখার আর সাহস পাচ্ছে না। এইভাবে এত ভয় কি আর বেঁচে থাকা যায়? আপনি বলুন চক্রবর্তী মশাই, আপনি যদি এর পিশাচের কোনো একটা ব্যবস্থা করেন তাহলে বড় উপকার হয়। চন্দ্রনাথ বাবুর মুখ থেকে সমস্ত কথা শুনে ঠাকুরমশাই এবার বিচক্ষণতার সাথে বললেন, আপনার মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনে যেটুকু যা বুঝতে পারছি, চন্দ্রনাথবাবু, তাতে আপনাদের গ্রামের ওই তালতলার মধ্যে সত্যিই এক পিশাচের আগমন ঘটেছে। তবে আপনি যে সমস্ত প্রশ্নের কোনো উত্তর পাননি, এই যেমন ধরুন আপনাদের গ্রামে হঠাৎ করে তালতলার মধ্যে এই পিশাচের আগমন ঘটল কি করে, এই পিশাচ কোথা থেকে এলো, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি অনুমান সাপেক্ষ করে বলতে পারি। পারবেন? আপনি বলতে পারবেন চক্রবর্তী মশাই? বেশ বলুন তবে। দেখুন চন্দ্রনাথবাবু, আমি আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে এ কথা 100% নিশ্চয়তার সাথে বলতে পারি যে আপনাদের গ্রামে ওই অপশক্তির আগমন ঘটেছে।
মানে যার মুখোমুখি আপনারা ইতিমধ্যেই হয়েছেন, সেই রাতে সে সত্যি এক নরকের নরখাদক, হিংস্র পিশাচ। বিশেষ কিছু সময় কোনো কোনো নক্ষত্রযোগে পাতাল এবং মর্তলোকের মধ্যে এক বিশেষ সংযোগ স্থাপিত হয়। সেই সমস্ত সংযোগের মুহূর্তে এই দুই পৃথক জগৎ এক হয়ে যাওয়ার গুরুতর সম্ভাবনা থাকে। আমার মনে হয় সেদিন গভীর রাতেও পৃথিবী এবং পাতালের মধ্যে এই রকমই এক সংযোগ স্থাপন হয়েছিল, এবং দুই জগতের সংযোগ স্থাপনের ফলস্বরূপ খুলে গিয়েছিল নরকের দ্বার। নরকের দ্বার খুলে যাওয়ার ফলে সেই উন্মোচিত খোলা দ্বার হতে মর্তলোকে উঠে আসে ওই সাংঘাতিক পিশাচ, এবং সে আশ্রয় নেয় আপনাদের তালতলায়। আমি যদি খুব ভুল না করি, তাহলে তাল গাছের নিকটবর্তী যে বিশাল বড় দিঘিটির কথা আপনি বললেন, সেই দিঘিটির জলেই দুই জগতের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছিল। পাতালের অন্ধকার জগৎ থেকে পৃথিবী লোকের চন্দ্রালোকিত রাতে দিঘির জলের বুকে উঠে আসে সেই পিশাচ, এবং সে আশ্রয় নেয় তাল গাছের মাথায়। মানুষের গন্ধ সে বহু দূর থেকে পায়, তাই তো ওই পথ দিয়ে রাতের বেলায় যে সকল ব্যক্তির আনাগোনা হয়, তারাই পিশাচের শিকারে পরিণত হয়। এবার এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? আমাদের এখন ঠিক কি করণীয়, যদি আপনি একটু বলে দেন। আপনাদের নয় চন্দ্রনাথ বাবু, এবার যা করার তা আমাকেই করতে হবে। আপনারা বাড়ি ফিরে যান। আমি আগামীকাল আপনাদের মধুপুর গ্রামে গিয়ে উপস্থিত হব। গোটা বিষয়টা আমি নিজের চোখে প্রত্যক্ষ করে এই সমস্যার সমাধান অবশ্যই করব। আমরা আশাস্তক চন্দ্রনাথ বাবুর মুখের মধ্যে যে দুশ্চিন্তার ঘন কালো অন্ধকার দেখেছিলাম, সেই অন্ধকার এক নিমেষে ঠাকুর মশাইয়ের এই কথায় সম্পূর্ণরূপে কেটে গিয়ে ঝলমলে দিবালোকের আলোর মতন উজ্জ্বল হাসির আভা ফুটে উঠল। তিনি ঠাকুর মশাইয়ের দুই হাত জড়িয়ে ধরে বিনীত কণ্ঠে বললেন, আপনি আপনি যাবেন চক্রবর্তী মশাই? সত্যি আপনি যাবেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে সে ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। বুকের মধ্যে একটা একটা ভীষণ রকমের ভারী পাথরের বোঝা যেন এতক্ষণ ধরে চেপে বসেছিল, কিন্তু এখন তা নেমে গেল আপনার কথা শুনে। গ্রামের পরিস্থিতি একেবারে ভালো না চক্রবর্তী মশাই। এই এতগুলো মানুষের মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে এক এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। সমগ্র গ্রামের আকাশে বাতাসে মিশে গিয়েছে বিষাদের সুর। সাধারণ মানুষরা এতটাই ভয় পেয়ে গিয়েছে যে সন্ধে নামার পর কেউ আর বাড়ির বাইরে বেরোতে সাহস দেখাচ্ছে না। প্রতিটা রাত বর্তমানে আতঙ্কময় হয়ে উঠেছে আমাদের কাছে। আমাকে দয়া করে ধন্যবাদ দেবেন না চন্দ্রনাথ বাবু, কারণ আমি যা করতে চলেছি সেটা আমার কাজ। হ্যাঁ, এখন আমি এই কাজের সঙ্গে জড়িত না থাকলেও অতীতে এককালে এইরকম নানান আদিভৌতিক অতিলৌকিক সমস্যার সমাধান করেছি অসংখ্য অগুন্তিবার। আপনারা এবার ফিরে যান। আজকে রাতটা সাবধানে থাকুন, কেউ বাড়ির বাইরে বের হবেন না। কাল সকালের দিকে আমি বাড়ি থেকে রওনা হব। আশা করছি দিনের আলো থাকাকালীন আপনাদের গ্রামে গিয়ে উপস্থিত হতে পারবো।
ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে চন্দ্রনাথ বাবু এবং মধুপুর গ্রামের আরও অন্যান্য মানুষেরা এবার চলে গেলেন বাইরের দিকে। আমি এবং কিশোরী ঠাকুর মশাইয়ের মুখোমুখি বসা মাত্রই তিনি আমাদের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন, বুঝলে হে কিশোরী, আবার একখানি কাজ এসে পড়ল। কি করব বলো? মানুষের বিপদের কথা শুনলে এখনো মনটা কেমন যেন ছটফট করে ওঠে। তাই তো চন্দ্রনাথ বাবুর কথায় আমি আর আপত্তি করতে পারলাম না। তাদের গ্রামের ওই ভয়ানক পিশাচের মুখোমুখি আমায় হতেই হবে, তা না হলে সব কিছু ধ্বংস করে দেবে সে নিজের খেয়াল খুশি মতো। রান্নাঘরের ভেতর থেকে ঠাকুর মশাইয়ের ছোট্ট কন্যা চারি ভিজে হাত কাপড়ের আঁচলে মুছে আমাদের জন্য 3 পেয়ালা গরম গরম চা আর একটা বেশ বড় পাত্র করে অনেকটা পরিমাণ মুড়ি মাখা নিয়ে হাজির হলো। ভেজালহীন খাঁটি সরিষার তেল এবং কাঁচা মরিচ মাখানো মুড়ি মাখার পাত্র হতে একটি ঝাঁঝালো গন্ধ উঠে এসে আমাদের নাকে ঠেকল। চারি সেই সমস্ত কিছু নামিয়ে রেখে বলল, এই নিন কাকাবাবু, আপনাদের জন্য গরম গরম চা আর খানিকটা মুড়ি মাখা আনলাম। বাবা মশাই, কালকে কি তবে আপনি মধুপুর গ্রাম যাবেন? হ্যাঁ চারিমা, সেরমটাই তো কথা হলো চন্দ্রনাথ বাবুর সাথে। সবটাই তো শুনলে নিজের কানে। তারা বড় দুর্দশার মধ্যে রয়েছেন। কাল আমাকে একটিবার যেতেই হবে। তবে তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসার চেষ্টা করব। এই কয়েকটা দিন তুমি একটু সাবধানে থেকো। আমি 1 পেয়ালা চা ঠাকুর মশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে এবং অপর একটা নিলাম নিজে। আমি এবং কিশোরী আমরা দুজনে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করলাম। দেখলাম আমার মনের মধ্যে যে ভাব চলছে সেই একইভাবে জন্ম হয়েছে কিশোরীর অন্তরেও। এতদিন যাবৎ ঠাকুর মশাইয়ের মুখ থেকে আমরা কেবলমাত্র তার অতীত জীবনে ঘটা বিভিন্ন ঘটনার কথা শুনে এসেছি গল্পের আকারে, কিন্তু আজ অবধি কখনো স্বচক্ষে সেই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ হয়নি। কিন্তু এইবার যখন সেই সুবর্ণ সুযোগ এসেছে, তখন তা আমরা কিছুতেই হাতছাড়া করতে দিতে পারি না। তাই তো কিশোরী আবদার করে বলে উঠল, ঠাকুরমশাই, আমি এবং বিভূতি আমরাও কাল যাব আপনার সাথে ওই মধুপুর গ্রামে। সেখানে আসলে ঠিক কি ঘটেছে তা আমরাও দেখতে চাই। সে কি, তোমরাও যাবে? আগে হ্যাঁ ঠাকুরমশাই, যাব। দয়া করে আপনি কোনো আপত্তি করবেন না। কিন্তু কোনো কিন্তু নয় ঠাকুরমশাই, আপনার কোনো আপত্তি আমরা কেউ শুনব না। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমরা যখন এত জোরাজুরি করছো, তখন না হয় তোমরা যেও আমার সাথে। কাল একেবারে সকালের দিকে রওনা হব। তোমরা কিন্তু সঠিক সময়ে এই মঠ লেনে আমার গৃহে এসে উপস্থিত হও। ঠাকুর মশাই যে শেষ পর্যন্ত রাজি হয়েছেন এই কথা ভেবেই আমরা দুজনে ভীষণ খুশি হলাম। চা মুড়ি খেয়ে বেশ গল্প করে আমি এবং কিশোরী চটজলদি বেরিয়ে পড়লাম তার গৃহের বাইরে। গৃহ ছেড়ে বেরিয়ে এসে মঠ লেনের রাস্তায় আবার হাঁটতে শুরু করলাম। আমাদের মনের মধ্যে ততক্ষণে টকবক করে ফুটতে আরম্ভ করেছে ভীষণ উত্তেজনা আর কৌতূহল। আগামীকাল আমরা ঠাকুর মশাইয়ের সাথে মধুপুর গ্রামে যাব, এই কথা ভেবেই আমাদের আনন্দের অন্ত রইল না। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আবার একটু একটু করে মেঘ জমতে শুরু করেছে। স্বল্প কিছুটা সময়ের বিরতি নেবার পর হয়তো আবার মুষলধারে পূর্বের মতোই বৃষ্টি নামবে। তাই আমরা দুই বন্ধু দ্রুত পা চালাতে লাগলাম। অপরাহ্নের আলো ফুরিয়ে ক্রমশ সন্ধ্যার অন্ধকার নেমে আসছে দিক বিদিক জুড়ে। চারপাশ একটু একটু করে ছেয়ে যাচ্ছে এক অতীব সূক্ষ্ম কালো চাদরের ন্যায় অন্ধকারের আচ্ছাদনে। দুই বন্ধু মিলে 2টি সিগারেটের অগ্রভাগে আগুন ধরিয়ে আমরা গল্প করতে করতে হাঁটতে লাগলাম নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। চলো হে কিশোরী, এবার আমাদের নামতে হবে।
আমরা মধুপুর গ্রামে পৌঁছে গিয়েছি। আমি এবং কিশোরী আমরা দুই বন্ধু মিলে ঠাকুর মশাইয়ের সাথে গরুর গাড়ি করে যখন মধুপুর গ্রামে এসে উপস্থিত হলাম, তখন সূর্যদেব প্রায় একেবারে মাথার উপরে ঊর্ধ্ব গগনে বিরাজমান। মধুপুরে এসে গরুর গাড়ি থেকে নামতে না নামতেই দেখলাম চন্দ্রনাথবাবু আমাদের জন্য অপেক্ষা করছেন সেখানে। আমাদেরকে দেখে তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে এগিয়ে এলেন। আসুন আসুন চক্রবর্তী মশাই, আমি আপনার জন্যই এখানে অপেক্ষা করছিলাম। ছি ছি চন্দ্রনাথবাবু, আমাদের জন্য আবার এইভাবে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকার কি ছিল বলুন দেখি? তাই বললে কি আর হয় চক্রবর্তী মশাই? আপনি আপনি আমাদের কথায় আমাদের বিপদের দিনে আজ ছুটে এসেছেন, আর আর আমরা আপনার জন্য এইটুকুনি অভ্যর্থনা জানাবো না, তা যে হবার নয়। তাছাড়া আমি মোটেও বেশিক্ষণ সময় ধরে এখানে অপেক্ষা করিনি। চক্রবর্তী মশাই, আপনাদের আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? একেবারেই না, আমরা একেবারে সঠিকভাবে এসে উপস্থিত হয়েছি আপনাদের এই মধুপুর গ্রামে। তা চন্দ্রনাথবাবু, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনি আমাদের বাড়িতে কাল এই দুই যুবককে দেখেছেন নিশ্চয়ই, আশা করি মনে রয়েছে। এ হলো কিশোরী আরও বিভূতি। এরা দুজনেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন দুই ব্যক্তি। কাল আপনার সাথে কথা বলার সময় ওরা আমার বাড়িতেই উপস্থিত ছিল। আপনার মুখ থেকে সব কিছু শুনে আমার সাথে এখানে আসার জন্য বড় আবদার করল, তাই ওদেরও সঙ্গে করে নিয়ে এলাম। বেশ করেছেন। এসো এসো বাবারা, তোমরাও এসো। চক্রবর্তী মশাই, এই এই সামনেই আমার গৃহ, চলুন চলুন আমার সাথে। আপনার মতো মানুষের পায়ের ধুলো আজ আমার পূর্বপুরুষের ভিটেতে পড়তে চলেছে। বড় আনন্দের দিন আজ, ভীষণ সৌভাগ্য আমার। তাই জন্যই তো আপনি আমার কথা এখানে ছুটে এসেছেন। আজ আজ আমাদের গ্রাম ধন্য হলো এই আপনার পদধূলি পেয়ে। কিশোরী আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে চাপা স্বরে বলল, সত্যি ভাই, ঠাকুরমশাইয়ের খাতির দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতপক্ষে তিনি আসলেই একজন যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। কিশোরীর কথা শুনে আমি একটু হাসলাম। মনে মনে বললাম, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আজ ঠাকুর মশাইয়ের সাথে এখানে এসে সত্যি বেশ ভালোই হয়েছে। মধুপুর গ্রামে যা সমস্ত কিছু ঘটবে তা আমি এবং কিশোরী দুজনেই প্রত্যক্ষ করতে পারবো। এতদিন ধরে কিশোরী ঠাকুর মশাইয়ের বলা প্রতিটা ঘটনাকে ব্যঙ্গ করে এসেছে নিছক গল্প বলে, কিন্তু আজ তা আর হবার নয়। যেটা হবে, যতটুকু হবে, তার সবটাই সে নিজের চোখে দেখবে। চন্দ্রনাথ বাবুকে অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু মধুপুর গ্রামের বুকে পা রাখা মাত্রই ঠাকুরমশাই থমকে দাঁড়ালেন। ঈশান কোণের দিকে মুখ করে তিনি জোরে জোরে লম্বা লম্বা বেশ কয়েকবার শ্বাস নিয়ে বললেন, সত্যি চন্দ্রনাথ বাবু, আপনি একেবারে ঠিক বলেছিলেন। আপনাদের এই মধুপুর গ্রামের বুকে এক সাংঘাতিক পিশাচের আগমন ঘটেছে। আমি বাতাসে আষ্টে গন্ধ পাচ্ছি। কিশোরী আমার দিকে বড় বড় চোখে বিস্ময়ের সাথে তাকালো।
এই রকমভাবে কেবলমাত্র বাতাসের মধ্যে থেকে গন্ধ নিয়ে কোনো মানুষ যে কিভাবে পিশাচের অস্তিত্বের কথা বলে দিতে পারে তা সত্যি বড় আশ্চর্যের বিষয়। কিন্তু আমি জানি ঠাকুরমশাই তথা তারানাথ তান্ত্রিক মোটেও কোনো সাধারণ মানুষ নন। আমাদের মতন আর 5টা সাধারণ মানুষ যা করতে পারে না, যা বুঝতে পারে না, তিনি তা করতে পারেন এবং বুঝতেও পারেন। যাত্রা পথের সময় মধুপুর গ্রামের আতঙ্ক, সেই তাল পিশাচের স্থান আমাদের পথে পড়ল তা আমরা দেখলাম। একটি বিশাল বড় টলটলে জলে ভরা দিঘিকে কেন্দ্র করে চারিধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রায় 10-15টি তাল গাছ। তাল গাছগুলো এতটাই লম্বা যে অত নিচে থেকে দাঁড়িয়ে তাদের মাথার পানে নজর যায় না। চন্দ্রনাথ বাবু একটা শুকনো ঢোক গিলে থমথমে গলায় বললেন, চক্রবর্তী মশাই, এই হলো সেই স্থান, আমাদের তালতলা। এখানে প্রতি রাতে পিশাচের আগমন ঘটে। প্রায় 15 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এইখান থেকেই। চন্দ্রনাথ বাবুর কথা শুনে ঠাকুরমশাই নিখুঁতভাবে চারপাশের প্রতি নজর বোলালেন। খুব বিচক্ষণতার সাথে তাল গাছগুলিকে দেখলেন, কিন্তু তিনি গাম্ভীর্যের সাথে শেষ পর্যন্ত বললেন, চলুন চন্দ্রনাথ বাবু, এখানে অযথা দাঁড়িয়ে থেকে এখন কোনো লাভ হবে না। কারণ যে কোনো অপশক্তি দিনের বেলা সূর্যের আলোতে আত্মগোপন করে থাকে। তাদের মুখোমুখি হতে গেলে রাতের অন্ধকারে আসতে হবে। তবেই আমি দেখা পাবো তালতলার সেই ভয়াবহ মানুষ খেকো পিশাচের। চন্দ্রনাথ বাবুর বাড়িতে এসে দুপুরের মধ্যাহ্ন ভোজন করে খানিকটা বিশ্রাম নেওয়ার পর আমরা যখন বাইরে বেরিয়ে এলাম, তখন দিনের সমস্ত আলো ফুরিয়ে সাঁঝের অন্ধকার নেমে আসছে তিলে তিলে ধরাতলের বুকে। চন্দ্রনাথ বাবুদের বিশাল বড় বাড়ির ছাদে এসে দাঁড়িয়েছিলাম আমরা। দেখলাম কমলা রঙের গোল সূর্যটা পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে ক্রমাগত একটু একটু করে। পার্শ্ববর্তী ডোবার একেবারে কাছে থাকা বাঁশঝাড় থেকে উঠে আসছে তীব্র শীতল জলো বাতাস। কোথা থেকে একটা পাখি কর্কশ শব্দে চিৎকার করে আবার চুপ হয়ে গেল। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের পূর্বে ঠিক যেরকম থমথমে হয়ে ওঠে, প্রকৃতির এই আবহাওয়া যেন একেবারেই তাই। মানুষজন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতে না আসতেই যে যার মতো নিজের বাসায় প্রবেশ করছে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে। সকলের মনের মধ্যেই এখন রীতিমতো এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই কেউ আর কোনো কারণেই রাত্রি শেষ না হওয়া পর্যন্ত বাইরে থাকতে চায় না। রাতের নৈশ ভোজন বেশ জোরদার হলো। খাবার শেষে ঢেকুর তুলে একখানি পান মুখে ভরে কিশোরীর সাথে আমি বাইরে বেরিয়ে আসতেই দেখলাম ঠাকুর মশাই চন্দ্রনাথ বাবুর সাথে বৈঠকখানায় বসে বলছেন, চন্দ্রনাথ বাবু, এবার আমাকে বেরোতে হবে। আপনাদের গ্রামের ওই তালতলায় গিয়ে গোটা বিষয়টা নিজের চোখে ভালো করে দেখতে হবে। সে কি চক্রবর্তী মশাই, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। এমন রাত বিরেতে আপনি আপনি ওই স্থানে যাবেন, এই সমস্ত কিছু শোনার পরেও? আজ্ঞে হ্যাঁ, যাব। আপনি এই কথা শুনে এত আশ্চর্য হয়ে পড়ছেন কেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম রাতের বেলায় ওখানে যাবার কথা। দেখুন চন্দ্রনাথ বাবু, আমি যে কারণে যে কাজের জন্য মধুপুরে এসেছি সেই কাজটি আমাকে করতেই হবে। আর দিনের বেলা ওই তালতলায় গেলে আমি পিশাচের দেখা পাবো না। সুতরাং পিশাচের দেখা পেতে হলে আমাকে রাতের অন্ধকারেই যেতে হবে। সবই তো বুঝতে পারছি,
চক্রবর্তী মশাই, কিন্তু কিন্তু এমন গভীর রাতে ওইখানে গিয়ে আপনার যদি যদি কোনো বিপদ হয়, না না না, সে কথা ভেবেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে এক অশনীয় আশঙ্কায়। আমি এবং আমাদের গ্রামের মানুষেরা আপনাকে মধুপুরে আসার জন্য অনুরোধ করেছি, কিন্তু কিন্তু এখানে এসে আমাদেরই বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে যদি যদি আপনার কোনো বিপদ ঘটে যায়, তখন যে আমরা কিছুতেই নিজেদের ক্ষমা করতে পারবো না। সমাজে মুখ দেখানোরও কোনো উপায় থাকবে না আর। আপনি আমাকে নিয়ে দয়া করে চিন্তা করবেন না চন্দ্রনাথ বাবু। আমাকে নিয়ে চিন্তা করার সামান্যতম কোনো কারণ নেই। আমার মাথার উপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, তাই তালতলার পিশাচ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিশোরী এগিয়ে গিয়ে ঠাকুর মশাইয়ের সন্নিকটে দাঁড়িয়ে বলল, আপনি একা নন ঠাকুর মশাই, আমি এবং বিভূতি আমরা দুজনেও যাব আপনার সাথে ওই তালতলায়। সে কি, তোমরাও যাবে? কিন্তু তোমাদের যাবার কোনো প্রয়োজন নেই। তাছাড়া ওই জায়গাটা তোমাদের জন্য যথেষ্ট বিপজ্জনক। আমার কথা একটু বোঝার চেষ্টা করো হে কিশোরী। কিশোরীর কথায় সায় দিয়ে আমি এবার বললাম, না ঠাকুর মশাই, কিশোরী একেবারেই সঠিক কথা বলেছে। আমরা যখন আপনার সাথে এখানে এসেছি তখন আমরা আপনাকে কিছুতেই একলা যেতে দেব না। আপনার ওপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে। আমরা জানি আপনি থাকতে আমাদের কোনো রকম বিপদ স্পর্শ করতে পারবে না। তাছাড়াও আমরা এখানে এসেছি সবটা নিজের চোখে দেখব বলে। আর আজ আপনার সাথে তালতলায় না গিয়ে বাড়িতে বসে থাকলে ওখানে যা ঘটবে তা দেখব কি করে? সত্যি বিভূতি, তোমাদের নিয়ে আর পারা গেল না। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরাও না হয় যেও আমার সাথে, কিন্তু এই ক্ষেত্রে আমার একটি শর্ত রয়েছে। সেই শর্ত যদি তোমরা সঠিকভাবে পালন করতে রাজি হও, একমাত্র তাহলেই আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাব, নচেত নয়। ঠাকুর মশাইয়ের কথা শেষ হতে না হতেই কিশোরী এক প্রকার প্রায় লাফিয়ে প্রবল উত্তেজনার সাথে জিজ্ঞাসা করে বলল, আমার শর্ত হলো এই যে আমি তোমাদের খুব ভালোভাবে গাত্রবন্ধন করে দেব, অত্যন্ত শক্তিশালী মন্ত্রের দ্বারা। সেই বন্ধনে থাকলে তোমাদের কোনো ক্ষতি এই অপশক্তির পক্ষে করা সম্ভব হবে না। তবে তালতলায় গিয়ে আমার নির্দেশ ছাড়া বিনা অনুমতিতে তোমরা কোনো কাজ করবে না। আমি যা বলবো, যেটুকু বলবো, তোমরা তা মেনে চলবে। এক পাও নিজেদের সিদ্ধান্তে ফেলতে পারবে না। ঠাকুর মশাইয়ের কথায় সম্মতি জানালে, অর্থাৎ তার শর্তে রাজি হলে, তিনি আমাদের সামনে দাঁড়িয়ে দুই চোখ বন্ধ অবস্থায় বিড়বিড় করে কি যেন মন্ত্রপাঠ করতে আরম্ভ করলেন। তারপর সামান্য ফু দিলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার এবং কিশোরীর দেহ বন্ধন করলেন। মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা শুরু হলো। চন্দ্রনাথ বাবুর গৃহ থেকে বাইরে বেরিয়ে এলাম আমরা। বৃদ্ধ চন্দ্রনাথ বাবু গৃহের চৌকাঠ পর্যন্ত এগিয়ে এসে আমাদের বিদায় জানালেন। বাইরে বেরিয়ে আসতেই আমরা অনুভব করতে পারলাম এতক্ষণ ঘরের অন্দরমহলে থাকার কারণে সঠিকভাবে বুঝতে না পারলেও এই খোলামেলা প্রকৃতির মধ্যে এসে দাঁড়ানো মাত্রই বোঝা গেল কি ভীষণ রকমের ঠান্ডা পড়েছে আজ। একেবারে যাকে বলে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা, তার সাথে আবার দমকা বাতাস বইছে এলোপাতাড়ি ভাবে। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম এক ফালি আধ খাওয়া রুটির মতো ক্ষয়িত চাঁদ উঠেছে মধ্য গগনে। তবে তা ভীষণ রকমের লাল। এরকম লাল রঙের চাঁদ আমরা হয়তো এর পূর্বে আগে কখনো দেখিনি। সেই ক্ষয়িত রক্তিম চাঁদের মধ্যে থেকে চাঁদনি আলো নেমে এসে পাতলা কাপড়ের মতন তা বিছিয়ে গিয়েছে সর্বত্র। সরু কাঁচা মাটির যে রাস্তাটা
আঁকাবাঁকা ভাবে ময়াল সাপের মতন সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেই রাস্তা ধরে আমরা হাঁটতে লাগলাম। ধীরে ধীরে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় গগনচুম্বী গাছের দল যেন কোনো কিছুর ভয়ে একেবারে কাটা হয়ে আছে। নৈশ পরিবেশেরও কিছু কিছু নিজস্ব শব্দ এবং বৈশিষ্ট্য থাকে, এই যেমন ঝিঝি পোকার ডাক, জোনাকি পোকার আলো, ব্যাঙের গর্জন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত কোনো কিছুই আমাদের কানে এলো না। বেশ কিছুটা সময় চুপচাপ হাঁটার পর এক সময় গভীর রাতের যাবতীয় নীরবতা খান খান করে দিয়ে দূরের কোনো একটা কাঁটা ঝোপের মধ্যে থেকে ভেসে এলো একটা শৃগালের ডাক। প্রথমে একটা, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, পাঁচটা, ছটা, একসাথে অনেক অনেক শৃগালের রক্ত জল করা হুঙ্কার ধ্বনি ভেসে এলো, যা শুনে আমাদের বুকের ভেতর কেমন যেন ভয়ের জাগরণ ঘটল। কিশোরী আমার দিকে তাকালো। ঠাকুর মশাই বাড়ি থেকে বের হবার সময় আমাদের পই পই করে বলে দিয়েছেন আমরা যেন নিজেদের মধ্যে গল্প গুজব কিংবা কথাবার্তা না বলি। তাই মুখে কিছু না বললেও তার চোখ মুখের অভিব্যক্তি দেখেই আমি পরিষ্কার বুঝতে পারলাম যে কিশোরীও এমন ধারা অস্বস্তিকর পরিবেশের মধ্যে একেবারে মানিয়ে উঠতে পারছে না। তারও মনের মধ্যে ভয়ের ভাব জেগে উঠেছে। তোমরা এখানেই দাঁড়াও, আর একটুও সামনের দিকে এগোবে না। আমি একবার ওই তাল গাছটার কাছ থেকে ঘুরে আসি। আমি কিন্তু তোমাদের আদেশ দিয়ে গেলাম, কোনো অবস্থাতেই তোমরা সামনের দিকে যাবে না। ঠাকুর মশাই আমাদের সামনের দিকে এগোনোর প্রতি নিষেধ করে তিনি নিজে এগিয়ে গেলেন তাল গাছের সন্নিকটে। বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে আমি এবং কিশোরী নির্বিকারভাবে দাঁড়িয়ে রইলাম। সত্যি কথা বলতে কি, বুকের হৃদস্পন্দনের মাত্রা ততক্ষণে বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম এখানে এমন কিছু একটা ঘটবে যেটা আমাদের মতো সাধারণ মানুষের একেবারেই কল্পনাতীত এক বিষয়। হয়তো চাঁদের স্বল্প মৃদু অনুজ্জ্বল আলো আরও কমিয়ে দিল কিছু ছেঁড়া ছেঁড়া ভাসা মেঘের দল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম চারপাশ থেকে ঘিরে ধরেছে বেশ কিছু ধূসর বর্ণের ভাসমান মেঘের দল। ঠাকুর মশাই তাল গাছের একেবারে নিকটে কি দাঁড়াতেই গাছের শুকনো পাতায় মর্মর শব্দে দোলা লাগলো। চন্দ্রনাথবাবু ঠিক যেরকম বর্ণনা দিয়েছিলেন একেবারে সেই রকমভাবে একটা বীভৎস হাড় কাঁপানো আওয়াজ ভেসে এলো তাল গাছের মাথায় থাকা পাতার অন্তরাল হতে। অত উঁচু থেকে ভেসে আসা সেই মারাত্মক আওয়াজ শুনে আমাদের অবস্থা ততক্ষণে হয়ে উঠেছে একেবারে আত্মারাম খাঁচা ছাড়ার মতো। বুকের মধ্যে 100টা পাগল ঘোড়া বুঝি দৌড় লাগিয়েছে টকবক শব্দ তুলে। আমি এবং কিশোরী একেবারেই চমকে গিয়ে দুজন দুজনকে প্রায় জড়িয়ে ধরলাম। এরপর দেখলাম তাল গাছের মাথা থেকে একটা কালো কুচকুচে এবং বেশ বড় আকারের অবয়ব সরীসৃপ প্রাণীর মতো বুকে ভর করে 4 হাত পায়ের সাহায্যে গাছের গুঁড়ি বেয়ে নেমে আসছে নিচের দিকে। কিশোরীর মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আমি হাত দিয়ে তড়িঘড়ি ওর মুখ চেপে ধরলাম। বর্তমানে থর থর করে কাঁপতে শুরু করেছি আমরা দুজন। ঠাকুর মশাই আমাদের মুখে কোনো আওয়াজ করতে কিংবা সামনের দিকে এগোতে বারণ করে গেছেন, তাই আমরা তার কথা শুনতে বাধ্য। তাল গাছের গুঁড়ি বেয়ে ক্রমাগত যে প্রাণীটা নেমে আসছে তার শরীর যেন নরকের দুর্গন্ধময় থকথকে পাক দ্বারা নির্মিত। তার 2 চোখ গনগনে আগুনের আঁচের মতন টকটকে লাল। মুখ গহ্বরের বাইরে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ ধারালো একাধিক দন্তরাশি। সেই সমস্ত সূচের ফলার মতন দাঁতগুলি চাঁদের ঘোলাটে আলোয় এক অদ্ভুত রূপ ধারণ করেছে। তার গোটা দেহ বড় বড় কুচকুচে কালো লোমে পরিপূর্ণ। সত্যি আদত সে এক
নরকের পিশাচ। নরখাদক মাংসাশী সাংঘাতিক পিশাচের মুখোমুখি হয়েছেন আমাদের ঠাকুর মশাই, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে এতটুকু ভয় কাজ করছে না। তিনি বীর দর্পে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই পিশাচের দিকে। ঠাকুর মশাইয়ের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে কবে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়তাম ধরাতলে, কিন্তু তিনি হয়তো তারানাথ তান্ত্রিক বলেই এমন দুঃসাহসীর মতন দাঁড়িয়ে রইলেন। তাল গাছ থেকে পিশাচ লাফ দিয়ে নামলো তার সম্মুখে। ঠাকুর মশাই দুই বাহু দুই দিকে প্রসারিত করে উচ্চ কণ্ঠে পিশাচের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, হে শয়তান পিশাচ, এবার তোমার ধ্বংসের সময় আসন্ন। এতদিন ধরে তুমি এই গ্রামের বহু নিরীহ নিরপরাধ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছ, কিন্তু আর নয়, আর কিছুতেই আমি তোমাকে কোনো মানুষের জীবন শেষ করতে দেব না। পিশাচ ততক্ষণে তাল গাছের মাথা থেকে নেমে এসে তীব্র বেগে ধেয়ে আসছে ঠাকুর মশাইয়ের দিকেই। ঠাকুর মশাই কাদের লাল ছালুর ঝোলার ভেতর থেকে বের করলেন খুব সম্ভবত বেশ কিছুটা গুঁড়ো সিঁদুর, কিছু কালো সর্ষে এবং আরো অন্যান্য কিছু সামগ্রী। তারপর তিনি সেই সমস্ত কিছু ডান হাতের মুঠোয় একত্রিত করে বিড়বিড় করে কোনো এক গোপন মন্ত্র পাঠ করলেন। পিশাচ যখন একেবারে তার সন্নিকটে এসে উপস্থিত হয়েছে, ঠিক তখনই তিনি সেই হাতের মুঠোর মধ্যে থাকা সমস্ত কিছু ছুড়ে দিলেন তাকে লক্ষ্য করে, আর সাথে সাথে তীব্র গগনভেদী শব্দে চিৎকার করে উঠল পিশাচ। তবে এই চিৎকার তার একেবারে উল্লাসধ্বনি নয়, এ হলো যন্ত্রণাদায়ক মারণ চিৎকার। জোকের মুখে নুন পড়লে ঠিক যেরকম অবস্থা হয়, পিশাচের অবস্থাও একেবারেই হলো তাই। ঠাকুর মশাইকে হত্যা করার মনোবাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করে সেই নরখাদক ভয়ানক দর্শন পিশাচ উল্টো পথে দৌড় লাগিয়ে আলো অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। ঠাকুর মশাই পিছন ফিরে তাকিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। কিশোরীর অবস্থা ততক্ষণে বড়ই শোচনীয় হয়ে পড়েছে। সে একেবারেই মন থেকে মেনে নিতে পারছে না চোখের সামনে এই মাত্র সে যা দেখল তা সত্যি বলে, অথচ নিজের চোখে দেখা জিনিসকেও অবিশ্বাস করা যায় না মোটেও। অপরিসীম ভয়ের চোটে দাঁত কপাটে যেন একেবারে লেগে যাবার জোগাড়। ঠাকুর মশাই তার দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন, কি হলো কিশোরী, নিজের চোখে এইমাত্র যা কিছু দেখলে সেই সমস্ত ঘটনা বিশ্বাস করা বড় কঠিন বলে মনে হচ্ছে, তাই না? চলো চলো, এবার আমরা চন্দ্রনাথ বাবুর গৃহে ফিরে যাই। এখানে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ হয়ে গিয়েছে। আমি পিশাচের দেখা পেয়েছি। আগামীকালই এ মধুপুর গ্রামকে নরখাদক পিশাচের কবল থেকে রেহাই দেব। চন্দ্রনাথ বাবুর সাথে আমায় কথা বলতে হবে বিস্তারিতভাবে সে বিষয়ে। চন্দ্রনাথ বাবুর গৃহে এসে উপস্থিত হওয়া মাত্র দেখলাম তিনি উদ্বিগ্নভাবে বিচলিত অবস্থায় পায়চারি করছেন। আমাদের দেখা মাত্রই তিনি হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বললেন, চক্রবর্তী মশাই, আসুন আসুন, আপনারা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসেছেন, এ দেখে সত্যি বড় খুশি হচ্ছি। আপনি জানেন না আমি কত চিন্তার মধ্যে ছিলাম। আমি তো আপনাকে আগেই বলেছিলাম চন্দ্রনাথ বাবু যে আমাদের নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর, তাই কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আসুন আসুন চক্রবর্তী মশাই, আপনি ভিতরে ঢুকে আসুন আগে। এই তোমরাও এসো বাবারা। তোমাদের চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে তোমরা সাংঘাতিক ভয়ানক কিছু দেখেছ। তা চক্রবর্তী মশাই, আপনি পিশাচের দেখা পেলেন? পেয়েছি চন্দ্রনাথ বাবু, পেয়েছি। আপনাদের এই মধুপুর গ্রামে যে পিশাচের আগমন ঘটেছে
সেই পিশাচের মুখোমুখি হয়েছি আজ। চক্রবর্তী মশাই, এবার তাহলে কি হবে? এই পিশাচকে ধ্বংস করার উপায় কি? পিশাচের ধ্বংস করা যাবে না চন্দ্রনাথ বাবু, তাকে পুনরায় নরকে পাঠাতে হবে। তালতলার নিকটে ওই বিশাল বড় দিঘির জল সেই দিন রাতে হয়ে উঠেছিল ওই পৃথিবী এবং পাতালের মধ্যিখানকার সংযোগস্থল। সেই জলকেই আবার সংযোগস্থলে পরিণত করতে হবে। আগামীকাল আমি ওই তালতলায় এক বিশেষ যজ্ঞে বসতে চাই। আপনি সেই যজ্ঞের আয়োজন করুন। আমি ওই পিশাচকে পুনরায় পাতালে পাঠাবো, তাহলেই আবার সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, আপনি যেরকমটা বলছেন ঠিক সেই রকমটাই হবে। রাতের এক বিশেষ প্রহরে আমি, কিশোরী এবং চন্দ্রনাথ বাবু আমরা এসে উপস্থিত হলাম তালতলায়। যদিও ঠাকুর মশাই বহুক্ষণ আগে সন্ধ্যা নামার পর থেকেই এখানে উপস্থিত রয়েছেন। আকাশে আর চাঁদের দেখা নেই, খুব সম্ভবত অমাবস্যা তিথি, আর সে কারণেই চারিদিক জুড়ে একেবারে বিরাজ করছে জমাট বাঁধা নিশ্ছিদ্র গাঢ় নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকারে পথ চিনে আগাছার লতা পাতা ঠেলে আমরা এসে উপস্থিত হলাম সেখানে। তালতলায় এসে উপস্থিত হওয়া মাত্রই দেখলাম ঠাকুর মশাই দিঘির ধারে বিশেষ এক যজ্ঞে বসেছেন। যজ্ঞের জ্বলন্ত আগুনের লেলিহান শিখার সোনালি আভায় উজ্জ্বল হয়ে উঠছে তার দেহ। রীতিমতো উচ্চকণ্ঠে বিশুদ্ধ দেবনগরী ভাষায় বিরামহীনভাবে একের পর এক মন্ত্র পাঠ করে চলেছেন, আর মাঝে মধ্যে ঘিয়ের আহুতি দিচ্ছেন আগুনের মধ্যে। সমগ্র পরিবেশ এতটাই থমথমে হয়ে গিয়েছে যে আমাদের মনে হলো আমরা বুঝি ইহজগতে নেই, বরং অন্য কোনো এক অজানা জগতের মধ্যে প্রবেশ করেছি, যে জগতে প্রাণের অস্তিত্ব নেই। সময় যেন একেবারে থমকে গিয়েছে। এইভাবে বেশ অনেকটা তফাতে একটা ঝোপের অন্তরালে দাঁড়িয়ে অতক্ষণ যে ঠাকুর মশাইয়ের ওই যজ্ঞ দেখছিলাম সেই সময় সঠিক হিসাবও বলতে পারি না। তবে ঠাকুর মশাইয়ের শেষ আহুতির সাথে সাথে যেটা ঘটল সেটা একেবারে তাক লাগিয়ে দিল প্রত্যেককে। সকলে কেমন যেন হকচকিয়ে গেলাম। আমার মুখ থেকে একটু শব্দটি অবধি বেরোলো না, কারণ ততক্ষণে আমার গলা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। অবিশ্বাস্যভাবে এই জগৎ সংসারের সমস্ত নিয়ম যুক্তি তর্কের বিপরীতে গিয়ে সেই বিশাল বড় দিঘির জল দেখলাম সাংঘাতিক রকমের আন্দোলিত হতে শুরু করেছে। ভূমিকম্পের সময় পুকুর ঠিক যেরকম ভাবে কাঁপতে শুরু করে ঠিক সেই রকম ভাবেই এক কাঁপুনি ধরেছে দিঘির কুচকুচে কালো জলের বুকে। মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর সেই জল গোল হয়ে ঘুরতে লাগলো, যেন মনে হলো দিঘির জলের মধ্যেখানে আস্ত একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। শোঁ শোঁ শব্দে ঝোড়ো বাতাস বইল। যত সময় এগিয়ে চলল ততই সেই বাতাসের মাত্রা আরো বেড়ে গেল। বাতাসের মধ্যে মিশে গেল সমস্ত ধুলোবালি, গাছের শুকনো মরা পাতা আর খড়কুটো। কালো দিঘির জলের বাঁজ বরাবর একটি বিশাল ঘূর্ণন বাতাসের স্রোত এসে তাল গাছের মাথা থেকে সেই পিশাচকে টেনে বের করে ডুবিয়ে দিল জলের তলায়। পিশাচের চিৎকার এক সময় মিলিয়ে গেল পাক খেতে থাকা অগাধ অথই জলরাশির তলায় চাপা পড়ে। সবকিছু ধীরে ধীরে শান্ত হতে আরম্ভ করলো। পরিবেশের মধ্যে প্রবাহিত দামাল বাতাসের গতিবেগ ধীরে ধীরে কমে এলো। ঠাকুর মশাইয়ের যজ্ঞের নিভু নিভু আগুন নিভে গেল। ঠাকুর মশাই দুই হাত জোর করে আরাধ্য দেবতা কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, চন্দ্রনাথ বাবু, আর কোনো চিন্তার কারণ নেই। আপনাদের গ্রাম এবার সম্পূর্ণরূপে সুরক্ষিত। যে সাংঘাতিক নরপিশাচের আগমন আপনাদের গ্রামে হয়েছিল তা এখন সম্পূর্ণরূপে অন্যত্র প্রস্থান করেছে।
নরকের অতল অন্ধকারের বাসিন্দা আবার ফিরে গেছে নরকের অন্ধকারময় জগতে। ঠাকুরমশাইয়ের কথায় চন্দ্রনাথবাবু অত্যন্ত খুশি হয়ে তার 2 হাত জড়িয়ে ধরে বললেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই। না 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 না, ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করতে চাই না, না একেবারেই না। হ্যাঁ, আপনি আপনি আমাদের জন্য যা করলেন তা সত্যি ভোলার মতো নয়। আহা চন্দ্রনাথ বাবু, আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি, যেটুকু করেছি, সেটা আমার কর্তব্য ছিল। চন্দ্রনাথ বাবু, যে কাজের জন্য আপনি আমাকে এনেছিলেন সে কাজ সমাপ্ত হয়েছে। কাল সকালেই সূর্যোদয়ের আলো ফুটলে আমরা আবার ফিরে যাব। বাড়িতে আমার মেয়েটা একলা রয়েছে। বুঝতেই তো পারছেন একজন বাবার কত রকম চিন্তা থাকে তার মেয়েকে নিয়ে। আজ্ঞে হ্যাঁ চক্রবর্তী মশাই, আপনার বলা এ কথায় সত্যি যথেষ্ট কারণ রয়েছে। তবে এইবার আর আপনাকে আটকাই কি করে? আচ্ছা, অন্য আর একবার না হয় আপনার মেয়ে সমেত আপনাকে আমাদের গ্রামে নিয়ে আসব। হ্যাঁ, তখন অবশ্যই আপনাকে আতিথেয়তা করার সুযোগ পাব, এই আশা রাখি। মধুপুর গ্রামের পিশাচকে পুনরায় পাতালে পাঠিয়ে তার পরের দিন সকালে আমরা ফিরে এলাম আমাদের শহরে। এই ঘটনার পর ঠাকুরমশাইয়ের উপর কিশোরীর বেশ অনেকটা বিশ্বাস জন্মেছিল। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন মধুপুরের তালপিশাচ গল্পটি এখানেই শেষ হলো। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভম। চারির ভূমিকায় নন্দিতা, কিশোরীর ভূমিকায় সৌনক, চন্দ্রনাথের ভূমিকায় নিরুপম, তারানাথের ভূমিকায় দেবজ্যোতি, পোস্টার ডিজাইনিংয়ে পিয়ালি এবং সমগ্র পরিচালনায় মাঝরাতের গল্প টিম। আমাদের আজকের এই বিশেষ উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।